শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের জন্য খুব রঙিন এবং সুন্দর হয়ে উঠুক এই কামনা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। এবং আয়োজনে আপনাদের সাথে আছে আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। জীবনটা আসলে রঙিন হওয়া দরকার। একদম তাই। রাঙা সকালের মতো আমাদের পুরো জীবন রঙিন হয়ে উঠুক, এটাই চাওয়া। একদম। আচ্ছা, জীবন রঙিন, তোমার জীবন কিভাবে রঙিন হয়? আমার কাছে তো রঙিন কি কি কাজ করা হয়? যে কোনো সুন্দর জিনিস দেখলেই মনে হয় না যে মনটা রঙিন হয়ে যাচ্ছে। প্রকৃতি আসলে এত রঙিন, গাছের পাতা, গাছের ফুল সবকিছু তো আসলে আমাদেরকে রঙিন করে তোলে। তো প্রতিনিয়ত আসলে যে কোনো সৃষ্টিশীল কাজ, যে কোনো কিছু দেখলেও মনটা রঙিন লাগে। বাহ, চমৎকার, খুব সুন্দর করে বললে। তো আজকে আমাদের মাঝে সেরকম একজন রঙিন অতিথি রয়েছে, আমরা দর্শকদের পরিচয় করে দিই। চলো দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন চিত্রশিল্পী এবং শিক্ষক রাশেদ সুখন। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল আপনাদের। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা তো খুবই ভালো আছি, এবং যেমনটা আমরা বলছিলাম যে সবকিছু খুব রঙিন হয়ে উঠুক, আমরা এটাই চাই। এবং আপনি রঙের মানুষ, ছবির জগতের মানুষ, এবং রঙের মাঝেই আছেন। খুব সুন্দর একটা জুতা, ঘড়ি এবং শার্ট এত সুন্দর করে ম্যাচিং করে পরে এসেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে দেখে আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা রং পছন্দ করেন। আসলে রং আসলে সবাই পছন্দ করে। রং থাকলে সবারই সকালটাও রাঙাই হয়ে যায়। শুধু সকাল না, দিনটি, জীবনটি রাঙা হয়েছে। এবং আপনার নামেই তো আসলে সুখন রয়েছে। তো আপনাকে তো সুখে থাকতে হবে, ভালো থাকতে হবে, তাই না? তো আমরাও ভালো থাকতে চাই, আপনার জীবনের গল্পগুলো আমরা রাঙিয়ে নিতে চাই এবং আমাদের জীবনের ধারণ করতে চাই। তো ছোটবেলা থেকে সেই গল্পটা শুনবো। কেমন ছিল ছোটবেলা? ছোটবেলাটা আমার কেটেছে জামালপুর শহরে। জামালপুর শহর, ব্রহ্মপুত্র নদীর পাশেই আমাদের বাসা, ব্রহ্মপুত্র নদীর পাশেই আমার স্কুল। সেই স্কুল জামালপুর জেলা স্কুল, এবং সেই জামালপুর বাসাতেই আমার কেটেছে। তার আশেপাশে মাঠ, তার আশেপাশে দেখা গেছে যে গাছপালা। তো এই সব কিছু মিলেই হলো আমার শৈশবটা চলমান হয়েছে। সেখান থেকেই আমি বেড়ে উঠেছি। এবং এই যে ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্রর পাশে নৌকা চলে, কখনো দেখা যাচ্ছে যে বাংলা মাইকে বিয়ে হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে ব্রহ্মপুত্রে তুলার মতো আকাশ, দূরে গারো পাহাড়ের হালকা নীল দেখা যাচ্ছে। এই সব কিছু মিলেই আমার শৈশবটা আসলে একটু অন্যভাবেই বেড়ে উঠেছে। খেলাধুলা করতাম, দুরন্তপনা তো ছিলই, পাশাপাশি কখন যেন নিজের মনেই এই ছবি আঁকাটা ঢুকে গেছে। পরিবারে অন্য কারো মধ্যে কি ছবি আঁকার চর্চা ছিল, বা প্রথম আসলে কাকে দেখে উৎসাহিত হয়েছিলেন ছবি আঁকতে? প্রতিটা মানুষই আসলে শিল্পী। একজন মানুষ আসলে মানুষ হয়ে ওঠার আগেই শিল্পী হিসেবে কিন্তু সে জন্মায়। ছোটবেলা থেকেই দেখা যায় যে সবাই কিন্তু আঁচড় কাটে। হ্যাঁ, সেই আঁচড় কাটাটা আমিও ছোটবেলায় আঁচড় কেটেছি। তো আমার বাবা মার কাছ থেকেই মূলত আমার ওই ছবি আঁকাটা। ছোটবেলা দেখা গেছে যে মেঝে, সেই মেঝের মধ্যে দেখা গেছে বাবা একটা বলের মতো এঁকে দিচ্ছে, সেটার মধ্যে দুটো চোখ কিংবা কাঠি কাঠি হাত পা, বা মা দেখা যাচ্ছে যে খাতার মধ্যে একটা আমি যতটুকু আঁকছি সেটাকে রং করা শিখিয়ে দিচ্ছে যে এভাবে রং বাইরে বের করা যাবে না। এভাবেই কিন্তু মানুষের মানে শিল্পী জীবনটা শুরু হয়, বা ছোটবেলার সেই আঁকাআঁকিটা শুরু হয়। আমার আঁকাআঁকিটাই সেভাবেই আর কি শুরু হয়েছে। আচ্ছা, খুব সুন্দর করে বললেন যে প্রত্যেকটা মানুষই আসলে শিল্পী। সেটা হয়তো কেউ বুঝতে পারে কিংবা কেউ বুঝতে পারে না। আপনি কখন বুঝতে পেরেছিলেন যে আপনার একজন শিল্পী হওয়া প্রয়োজন? আমি আসলে ছোটবেলা আঁকতাম, এই আঁকাগুলো ভালো লাগতো। সব কিছু মিলেই এই আঁকাটাকেই কেন যেন আমাকে বেশি আকর্ষণ করতো। কেউ আঁকতো, সেটা ভালো লাগতো। আমার স্কুলের পাশে একটা মানে সাইনবোর্ডের দোকান ছিল। দেখা যেত যে টিফিনে অনেকে খেলতো, কিন্তু আমি দেখা যেত যে টিফিনের যে 20 মিনিট বা আধা ঘন্টার সময় আমি সাইনবোর্ড আঁকা দেখতাম। হ্যাঁ, তো সেই জিনিসগুলো কিন্তু আমার মধ্যে ঢুকে গেছে। আর আঁকাআঁকির বিষয়টা আমি ছোটবেলা নিজে নিজেই আঁকতাম। আঁকতে আঁকতে মানে দেখা গেছে যে সবসময় নিজের মতো করেই তো আঁকতাম। সেই
আঁকাটার কারণে অনেক সময় নাম্বারও না ভালো পেতাম না। আমি মনে করতাম যে আমি খুব ভালো আঁকছি, কিন্তু নাম্বার কিন্তু ভালো আসতো না। কারণটা হলো যে সব কিছুর তো একটা মেজারমেন্ট আছে। স্যাররা, আমাদের শ্রদ্ধেয় স্যাররা বুঝতে পারতেন যে এটার মেজারমেন্টটা ঠিক হয়নি বা এরকম একটা কিছু। তো সেগুলো থেকে একটা সময় প্রচণ্ড জেদ চাপে যে আমি আসলে আঁকতে পারি, কিন্তু আমার হয়তো আমার আঁকাটা আরও একটু ভালো করা দরকার। তখন নিজে নিজেই অনেকভাবে ছবি আঁকা শুরু করি। ক্যালেন্ডারের পেছনে পেন্সিল দিয়ে হোক, বাসায় পড়ে থাকা রং হোক, হলুদ দিয়ে হোক, নীল দিয়ে হোক, যেগুলো বাসার মধ্যে আছে ওভাবে কিন্তু আঁকতে থাকি। তো আমার আগ্রহ দেখে আমার মা আমাকে জেলা শিল্পকলা একাডেমিতে ভর্তি করে দেয়। জামালপুর শহরের জেলা শিল্পকলা একাডেমিতে ভর্তি করে দেয়, সেটা ক্লাস 9-এ। ততদিনে আমার স্কুলে কিন্তু আঁকাআঁকির পাঠ শেষ হয়ে গেছে। চমৎকার। তো জেদ থেকে যে ভালো কিছু হয় সেটি আমরা আরো একবার বুঝতে পারলাম, এবং জেদ থেকে ভালো হয়ে পরবর্তীতে কি কি হয়েছে আমরা একটু তথ্যগুলো দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরব। সুস্মিতা, তুমি জানাবে? একদম, জানিয়ে ফেলি। রাঙা সকালের আজকের অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ এমদাদুর রাশেদ, যিনি সৃজনশীল জগতে রাশেদ সুখন নামে বেশি পরিচিত। তিনি চিত্রকর, প্রচ্ছদশিল্পী, প্রাবন্ধিক, গবেষক এবং শিক্ষক হিসেবে একাধিক ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে পুরোটা সময় কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানকার চারুকলা থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সেখান থেকেই বাংলাদেশের অবয়বধর্মী চিত্রকলা বিষয়ে পিএইচডি ডিগ্রিও সম্পন্ন করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন। বর্তমানে ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে অধ্যাপনা করছেন। চারুকলা অনুষদের ডিন হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। শিল্পী রাশেদ সুখন বাস্তবধর্মী চিত্রকলা চর্চার পাশাপাশি অধিক আগ্রহী নিরীক্ষামূলক শিল্পকর্ম নির্মাণে। এ পর্যন্ত 5টি একক ও প্রায় 115টি যৌথ প্রদর্শনী হয়েছে তার শিল্পকর্মের। দেশের বাইরেও বেশ কিছু প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। লেখালেখির ক্ষেত্রে প্রবন্ধ ও গবেষণা কর্মেই মূল আগ্রহ। প্রকাশিত গ্রন্থের মধ্যে অবয়বধর্মী চিত্রকলা, সাক্ষাৎকারের সম্ভাবনার সূত্র, বাংলাদেশের চিত্রকলা, বিচিত্র বিন্যাস, ইতিহাসের পাঠ প্রভৃতি অন্যতম। পাশাপাশি কিউরেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। দর্শক, আবারও ফিরে যাচ্ছি অতিথির কাছে। তো যেমনটা বলছিলেন যে জেদ থেকেই আসলে আবার ছবি আঁকার প্রতি আপনি বেশি মনোযোগী হয়ে উঠলেন এবং মা জেলা শিল্পকলা একাডেমিতে ভর্তি করিয়ে দিল। তারপরে সময়গুলোর কথা একটু শুনি যে শিখতে গিয়ে আসলে নতুন করে কি কি শিখতে পারলেন। এবং ক্লাস 9-এ যেহেতু ভর্তি করে দিয়েছিলেন, সে সময় তো আসলে সায়েন্স, আর্টস, কমার্স একটা সাবজেক্ট নির্বাচনের পালা আসে। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা দুটো সমন্বয় করতেন কিভাবে? আসলে বিষয়টা হলো, যখন আপনার যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা কিন্তু আপনি কিভাবে যেন সময় বের করে করবেন, এটার কিন্তু কোনো ঠিকানা থাকে না আর কি। হ্যাঁ, তো আমার ছবি আঁকাটা ভালো লাগতো, আমি তখন ছবি আঁকতাম আর কি। আমি সায়েন্সেই ছিলাম তখন, আমি ক্লাস 9-এ সায়েন্সই নির্ধারণ করি। মা একটু ভয়ও পাচ্ছিল যে আসলে পড়াশোনার কোনো ক্ষতি হয় কিনা। তো পড়াশোনার তখন ক্ষতি হয়নি, যে স্বল্প যে সময়টা পেতাম বা সময় যে বের করে নিতাম, সেই সময় বের করেই আমি ছবিগুলো কিন্তু আঁকাআঁকি করতাম। তার মানে জীববিজ্ঞানও ভালো ছবি আঁকা? জীববিজ্ঞানও আমি নিজেই আঁকতাম আর কি ছবি। একটা সময় অন্যান্য দেখা গেছে যে আমাদের বন্ধু বান্ধবের ছবিগুলো ক্ষেত্র বিশেষে আমিও এঁকে দিয়েছি আর কি। আচ্ছা। এবং পড়াশোনাতে আপনি বরাবরই ভালো ছিলেন, সেটা আমরা জেনেছি। ভালো ছিলাম বলতে বলা যাবে না, এভারেজ আর কি, মোটামুটি চলে গেছে আর কি। বাট কিন্তু আমার পড়তে ভালো লাগতো। বইয়ের পড়াগুলো না পড়ে এমনি অন্যান্য গল্প, উপন্যাস কিংবা সেবা প্রকাশনীর বই, এই বইগুলো কিন্তু আমাদেরকে আসলে মানে পড়তে শিখেছে। সেবা প্রকাশনী বা হুমায়ুন আহমেদ, এরাই তো আমাদেরকে আসলে পড়তে শিখেছে। তখন এগুলো আর কি কন্টিনিউ পড়তাম আর কি। তো এসএসসি দিলেন কোন স্কুল থেকে? এসএসসি আমি কমপ্লিট করেছি জামালপুর জেলা স্কুল 96। তারপরে কলেজ? কলেজ হলো সরকারি আশিক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ, সেটাও জামালপুরেই। আচ্ছা। এই যে ছবি আঁকা নিয়ে পড়াশোনা করবেন, এই ভাবনাটা কবে এসেছিল মনে? এই ভাবনাটা এসেছে আমি যখন শিল্পকলায় ভর্তি হলাম, তখনই আমার এই ভাবনাটা এসেছে। আমার শিল্পকলায় আমার শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় হারুন স্যার, যিনি একটা স্কুলের শিক্ষকতা করতেন। তিনি, আমি বলবো যে তিনি আসলে মানুষকে কিভাবে একটা শিল্পী হতে হয় বা আর্টকে কিভাবে লালন করতে হয়, ভিতরে ধারণ করতে হয়, এই বিষয়গুলো তিনি আমাকে শিখিয়েছেন। এবং তখনই আমি অনেক বড় বড় শিল্পীর নাম জানতাম। সেই শাহাবুদ্দিন আহমেদ বলুন কিংবা কিবরিয়া, মোহাম্মদ কিবরিয়া, শফিউদ্দিন আহমেদ, এদের নাম কিন্তু জানতাম।
জয়নুল কামরুল তো আমরা হয়তো বইই পড়েছি, কিংবা সুলতান সম্বন্ধে তখন কিন্তু জানতাম। স্যার আমাদের আমাকে এই বিষয়গুলো মানে আলোচনা করতেন, এবং তার মাধ্যমে আমি কিন্তু শিল্পী হবার প্রেরণাটা পেয়েছি সেই স্কুল লেভেলে। এবং স্কুল লেভেলে পেতে পেতেই আমার স্কুল যখন আমি কমপ্লিট করলাম, তখন আমার মনে হলো যে আমার তো অনেক ছবি জমে গেছে। আমি তখন পোর্ট্রেটও খুব ভালো করতাম, ভালো করেছি তখন। তো মনে হলো যে আমি একটা সলো করে ফেলি, এক্সিবিশন করে ফেলি। তো 97-এ আমি যখন কলেজে থাকতে আমি একটা সলো এক্সিবিশন করি, এবং সেই সময় আমার জামালপুরে আরও শিল্পী ছিলেন বিশ্বজিৎ সোম। তিনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন যে এখন তোমাকে ভর্তি হতে হবে, সামনে আরও যেতে হবে। তো এই দুইজন মানুষের কাছ থেকেই আমার শিল্পী হবার মূল প্রেরণাটা। আচ্ছা, আপনি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন, তো বাবা মায়ের মধ্যে এরকম কোনো প্রত্যাশা ছিল না যে ছেলে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে? তো সেই জায়গা থেকে আপনি নির্ধারণ করলেন চারুকলাতে পড়বেন, তো তখন প্রতিক্রিয়া কেমন ছিল? এই প্রশ্নটা আবারও ছিল। একদম। আমার বাসায় আসলে আমি মোটামুটি স্বাধীন ছিলাম, এবং আমার মা আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে। আমার মা তিনি সবসময় বলতেন যে, এবং আমার বাবা সবসময় একটা কথা বলতেন, বাবা এবং মা, তুমি যদি একজন খারাপ মানুষও হও তাহলে সবচেয়ে খারাপ হবে, আর তুমি যদি একজন ভালো মানুষ হও তাহলে সবচেয়ে ভালো মানুষ হবে। অর্থাৎ মা বাবা যেটা বলতেন, তুমি যেটা করবে সেটা যেন ভালো করে করো। এখন তুমি নির্ধারণ করো যে তুমি কি করবে। তুমি যদি ওখানে গিয়ে ভালো করতে পারো, তুমি তাহলে সেটা করো। আমাদের সেই ধরনের কোনো প্রত্যাশা নেই, যদিও আমি এক ছেলে, তারপরেও কিন্তু তাদের এই প্রত্যাশাটা ছিল। সন্তান? আমার একটা বড় বোন আছে। আচ্ছা, হ্যাঁ। তো একমাত্র ছেলেকে নিয়ে তো অনেক প্রত্যাশা থাকার কথা, আসলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যেহেতু সায়েন্সে পড়ছে। না, সেটা ঠিক আছে। যেমন আমার বাবা মার কাছ থেকে আমি এই স্বাধীনতাটা পেয়েছি সেই সময় কিন্তু আসলে এমন স্বাধীনতাটা পাওয়া যায় না, সাধারণত কেউ দিতে চাইতো না। রাইট। তো দেখা গেছে যে আমি 9-এ থাকতে আউটডোর করতাম, 9-10-এ থাকতে আমি বিভিন্ন কম্পিটিশনগুলোতে অ্যাটেন্ড করতাম। তো অ্যাটেন্ড করে দেখা যেত যে আমি সেখান থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছি। তো এই যে পুরস্কার প্রাপ্তিটা, এটা তাদের মনে আসলে আশার সঞ্চার করেছিল, এবং আশেপাশের মানুষ যারা আশেপাশে ছিল তারাও বলতে শুরু করলো যে না, এ ছবি আঁকায় খুব ভালো করবে, এ আর্ট করলে খুব ভালো করবে। হ্যাঁ, তারা আশেপাশের মানুষও তো জয়নুল আবেদিনের নাম জানতো, তারা বলতো যে জয়নুল আবেদিনের মতো এ ছবি আঁকবে। এই যে বিষয়গুলো, এগুলো একটা অনুপ্রেরণার কিন্তু অন্যতম মাধ্যম আর কি। একটা মানুষকে তার অবস্থান থেকে এমনি কিন্তু বড় করে দেয়, এবং তার কিন্তু সেই আশার জায়গাটাকে কিন্তু আরো বৃহৎ করে দেয়। তো এই জায়গাগুলো আমি পেয়েছি আর কি বাবা মার কাছ থেকে। এটি আসলে একটা ভাগ্যের ব্যাপার, কারণ সবাই এই ভাগ্য নিয়ে জন্মালো যে পরিবার, আশেপাশের মানুষ সবাই তাকে অনুপ্রেরণা দিচ্ছে। চারুকলাতে ভর্তি হলেন, পড়তে শুরু করলেন, সেই জীবনের গল্প একটু শুনি, কেমন ছিল? আমি রাজশাহী ইউনিভার্সিটির চারুকলা বিভাগের স্টুডেন্ট। আমি ভর্তি পরীক্ষায় তখন ফার্স্ট হই আর কি। এটা একটা মানে আমার জীবনের বড় প্রাপ্তি, এই জন্য বলবো যে সেটাও আমাকে অনেকখানি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেটা বাবা মা বলেছিলেন যে যেটা করবে ভালোভাবে করবে। তো আমি ভর্তি পরীক্ষায় ফার্স্ট হই। পরবর্তীতে দেখা গেছে যে আমার রেজাল্টগুলোও ভালো হয়, ফার্স্ট ক্লাস পাই অনার্স মাস্টার্সে। তো আমি যেটা ভেবেছি যে আসলে যা করব ভালোভাবে করব। এই সময়টাকে, যে সময়টা আমি পাই, সেই সময়টাকে প্রতিটা সময় আমি কাজে লাগাবো। তো প্রতিটা সময় আমি কাজে লাগিয়ে সেই সময় আমি কিন্তু আমার চলাফেরাটা করেছি আর কি। যখন সময় পেয়েছি ছবি এঁকেছি, কিন্তু সময়টাকে আমি সেভাবে আসলে নষ্ট করিনি আর কি। বাহ, চমৎকার। এবং আপনার পিএইচডির বিষয় ছিল খুব সম্ভবত বাংলাদেশের অবয়বধর্মী চিত্রকলা। তো এই বিষয়টিকে কেন বেছে নিয়েছিলেন? বাংলাদেশের অবয়বধর্মী চিত্রকলা অর্থাৎ বাংলাদেশের চিত্রকলায় মানুষ। হ্যাঁ, সত্যি অর্থে আমরা যদি আশেপাশে তাকাই, বাংলাদেশ একটি জনবহুল দেশ। আমি যেদিকে তাকাবো সেদিকেই মানুষ। তো এই মানুষকে নিয়েই কিন্তু আমাদের কার্যক্রম। এই মানুষকে নিয়েও আমি আঁকতে আসলে পছন্দ করি। পরবর্তী সময়ে আমার মানুষ বিষয়বস্তু হয়ে উঠেছে। তো আমি অবয়বধর্মী চিত্রকলাটা বেছে নিয়েছি এই জন্য যে মানুষকে শিল্পীরা কিভাবে চিত্রকর্মে উপস্থাপন করেছে, এটা আমার মূল বিষয়বস্তু ছিল আর কি। আচ্ছা, মানুষের ছবি আঁকতে ভালোবাসতেন বলছিলেন, তো মানুষকে নিয়ে পরবর্তীতে কাজ করবেন, শিক্ষকতায় যাবেন, এবং এক অর্থে তো মানুষ নির্মাণের কাজ শিক্ষকরা করে থাকেন, তো সেই শিক্ষকতার দিকে যাবেন, এই চিন্তাটা কখন প্রথম এলো? শিক্ষকতা আমার আসলে আসবার সেই ধরনের কোনো প্রি প্ল্যান ছিল না।
এটা আমি বলেছি, আমি যেটা চিন্তা করি সবসময় যে আমি আমার এই সময়টা আছে, এই সময়টাকে আমি কাজে লাগাবো। যার জন্য আমার দেখা গেছে যে শিক্ষক হবার মতো আমার একটা ক্রাইটেরিয়া তৈরি হয়ে গিয়েছিল সেই সময়। আমার রেজাল্ট ভালো ছিল এবং পাশ করার পরে 2009 সালে সার্কুলার দিল এবং 10 সালে আমি জয়েন করলাম। তো দেখা গেছে যে আমার ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো এক্সিবিশন জমা পড়ে গিয়েছিল, অনেকগুলো আর রেজাল্টটাও ভালো ছিল। এখন সব কিছু মিলেই আমি তখন শিক্ষকতায় আসলাম আর কি, এবং সেভাবেই আর কি চলছি আর কি দীর্ঘ 15 বছর যাবত। সেটি কোথায়, কোথায় পড়াচ্ছেন? এখন আমি পড়াচ্ছি হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ। সেখানে আমি পেইন্টিং করাই, আর পেইন্টিং করানোর পাশাপাশি আমি আরও অন্যান্য কাজও করি আর কি, যেমন প্রিন্ট মেকিংয়ের কাজ করি, স্কাল্পচার করি, পারফর্মিং আর্টস করি। হ্যাঁ, তারপরে দেখা গেছে যে আমি ইনস্টলেশন আর্ট করি, অর্থাৎ আর্টের যে বিভিন্ন মাধ্যমগুলো বা নিউ মিডিয়া আর্ট সেগুলো করি। বাস্তবধর্মী চিত্রের পাশাপাশি আমার বিমূর্ত কাজগুলো আমি করি, মানে মোটামুটি সব জায়গায় আমি করে যাচ্ছি আর কি। তো আপনি তো ছোটবেলা থেকে ছবি আঁকতেন, তারপরে দিন দিন সেখানে যুক্ত হচ্ছে নিউ মিডিয়া। তো এই যে নতুন মাধ্যমগুলোর সাথে নিজেকে অ্যাডপ্ট করা কিংবা আত্মস্থ করা, সেটি কিভাবে করে থাকেন আসলে? আমি আসলে কাজ করতে গেলে, যেহেতু আমি পিএইচডি করেছি, তখন আমি আসলে অনেক কিছু মানে নিজের সম্বন্ধে অনেক পরিবর্তন আমার আসে, যে একটা কাজ করতে গেলে গবেষণাটা মানুষের করা দরকার, রিসার্চটা করা দরকার। আমি যা দেখছি সবাই যা করছে তার থেকে আসলে কিভাবে একটু আলাদা কিছু করা যায়। তো এইভাবে এই চিন্তাগুলো করতে গিয়েই আমি কাজে আগাই আর কি। তো দেখা গেছে যে আমার আশেপাশে যে পরিবেশ আছে, এই পরিবেশের একটা মানুষকে আমি কিভাবে উপস্থাপন করতে পারি, তার অনুভূতিটাকে আমি কিভাবে দিতে পারি, তার ইনার রিয়েলিটিটা কেমন হতে পারে, এই বিষয়গুলোই কিন্তু আমি আমার চিত্রকর্মে উপস্থাপন করি এবং সেখানে সংযুক্ত করি। আচ্ছা। এবং অনেক আগে থেকেই আপনার এক্সিবিশন করার অভিজ্ঞতা রয়েছে, যেমনটা আপনি বললেন যে সেই উচ্চ মাধ্যমিকে পড়ার সময় প্রথম এক্সিবিশন, তারপর তো ধীরে ধীরে অনেক অনেক এক্সিবিশন। তো কিছু আপনার কাছে খুব বিশেষ, আপনার হৃদয়ের খুব কাছের এরকম কিছু এক্সিবিশনের কথা আমরা একটু শুনি। আমি যখন মাস্টার্সে পড়ি, আমার তো যখন আমি এইচএসসিতে ছিলাম, কলেজে ছিলাম, তখন তো আমি ফার্স্ট সলো এক্সিবিশনটা করি। মাস্টার্সে যখন পড়ি তখন আমি জাপানে আমার সেকেন্ড সলো এক্সিবিশনটা করি। তখনকার অনুভূতিটা ছিল আমার একদমই অন্যরকম, কারণ ওই বয়সে একটা মানুষ জাপানে একটা সলো এক্সিবিশন করছে, বা পাশাপাশি আরও অনেকগুলো স্টুডেন্ট লাইফে, আমি তখন স্টুডেন্ট লাইফে অনেকগুলো ইন্টারন্যাশনাল এক্সিবিশনে পার্টিসিপেট করছি। এটা আমার কাছে আসলে বিশেষ অনুভূতির একটা ব্যাপার। পাশাপাশি পরবর্তী সময় আমি আরও 3টা সলো এক্সিবিশন করি অনলাইনে। কোভিডের সময় আমি অনলাইনে সলো এক্সিবিশন একটা করি, সেটা দিল্লি ভিত্তিক একটা সংগঠন আর্ট ফ্যামিলি, এবং পরবর্তীতে 2023 সালে আরও 2টা সলো এক্সিবিশন করি ঢাকায় ইএমকে সেন্টার এবং শফিউদ্দিন গ্যালারিতে। তো এইগুলো আমার কাছে, সলো এক্সিবিশনগুলো আমার কাছে একটা বিশেষ পাওনা হিসেবেই মনে করি। এই আর কি। অবশ্যই। বাবা মা কখনো এসেছিলেন সেই এক্সিবিশনগুলো দেখতে? হ্যাঁ, এসেছিলেন, বাবা মা দেখতে এসেছিলেন এই এক্সিবিশনগুলোতে। তারা আসলে আর্টটাকে ভালোবাসে আর কি, খুবই ফিল করে। আমি যখন ছোট ছিলাম ছবি আঁকতাম, দেখা যেত যে তারা তো ছবি আঁকা অত বুঝতো না, কিন্তু বাবা পাশে বসে থাকতো আর কি, কি আঁকছি না আঁকছি, রাত জেগে যখন ছবি আঁকতাম তারা সেভাবে দেখতো। তো ছোটবেলা থেকে যাদেরকে আপনি শিক্ষক হিসেবে দেখেছেন কিংবা আদর্শ হিসেবে দেখেছেন, যখন কাজ করতে গেলেন কিংবা নিজে শিক্ষক হলেন, তখন নিশ্চয়ই তাদের অনেকের সাথে সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে এবং তাদের কেউ কেউ হয়তো আপনার এক্সিবিশনও এসেছিলেন, শুনবো তাদের সম্পর্কে। হ্যাঁ, এরকম অনেকেই এসেছেন, যেমন বীরেন সোম, ছোটবেলায় আমার জামালপুর শহরের উনি আমার এক্সিবিশনে এসেছেন, এবং তারা এসে আমাকে বিভিন্নভাবে ইন্সপায়ার করেছেন, আমার কাজগুলো দেখেছেন, এবং সবসময়ই দেখা যায় যে তাদের সাথে, এবং বাংলাদেশে আরও যারা বড় বড় আর্টিস্ট আছেন, শিশির ভট্টাচার্য স্যার, তাদের সবসময় আমি কাজের সেই অনুপ্রেরণাগুলো পাই। বাহ, চমৎকার। ছবি আঁকার পাশাপাশি আপনি বলছিলেন যে গবেষণাটাও আসলে জরুরি, এবং সেই গবেষণা, প্রবন্ধ লেখা এসব নিয়েও কাজ করে যাচ্ছেন, সেই সম্পর্কেও জানতে চাই। শুরুটা আসলে কবে? হ্যাঁ, একদম গবেষণা কাজের শুরুটা যদি জানতে চাই। গবেষণার আমার মূল কাজটা শুরু হয় যখন আমি পিএইচডি করতে যাই আর কি। সেই সময়টা আমি ফুল টাইম গবেষক হিসেবে ছিলাম। আমি ছুটি নিয়ে আমি রাজশাহীতে ছিলাম, রাজশাহী ইউনিভার্সিটিতে ছিলাম। আমার ওয়াইফ রাজশাহী ইউনিভার্সিটির তখন শিক্ষক ছিলেন আর কি,
তো ফুল টাইমটা আমি সংসারে কাজে লাগিয়েছি। আমার গবেষণা করতে গিয়ে একজন ব্যক্তির নাম আমার বলতেই হবে, তিনি হলো রহমান রাজু এবং উদয় শঙ্কর বিশ্বাস, সৈকত আরিফিন। এরা আমাকে খুবই হেল্প করেছে। সৈকত আরিফিন, উদয় শঙ্কর বিশ্বাস এরা আমার বন্ধু এবং রহমান রাজু আমার সিনিয়র ভাই। তারা সবসময় আমাকে গবেষণা কার্যক্রমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় উৎসাহ দিত এবং তারা কিভাবে একটা গবেষণা আসলে করতে হয় সেটা নিয়ে সবসময় তারা আমাকে বলতো এবং লেখালেখি এবং বলতো যে না, তুমি লিখতে থাকো, তোমার যেহেতু পড়ার অভ্যাসটা আছে, তুমি লিখতে থাকো, নিশ্চয়ই একটা কিছু হবে আর কি। মানে কি হয়েছে আমি জানি না, বাট আমি করে যাচ্ছি আর কি, সময়টাকে কাজে লাগাচ্ছি। অবশ্যই ভালো কিছুই হচ্ছে, যে কারণে আজকে আপনি আমাদের মাঝে। একটু আপনার জীবন সঙ্গী নিয়ে বলছিলেন, কবে বিয়ে করেন আপনি? আমি বিয়ে করি 2008-এ। আচ্ছা। এবং আপনি বলছিলেন তিনিও শিক্ষক, তিনি কোন বিষয়ে শিক্ষকতা করছেন? তিনি হলো যে ঢাকা ইউনিভার্সিটিতে আছেন, ডক্টর নাজনীন আক্তার। আচ্ছা। তিনি বর্তমানে আগে রাজশাহীতে ছিলেন, এখন ঢাকা ইউনিভার্সিটিতে আছেন। তিনি ওরিয়েন্টাল আর্ট নিয়ে কাজ করেন, অর্থাৎ উনি কাজ করেন হলো প্রাচ্যকলা নিয়ে, অর্থাৎ আমাদের যে সাবকন্টিনেন্টালের যে আর্টটা আছে সেটা নিয়ে কাজ করেন। আর আমি পেইন্টিং বলতে আমি ওয়েস্টার্ন পেইন্টিং নিয়েই মূলত কাজ করি আর কি। তো একই পরিবারে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন হিসেবে। ওয়েস্টার্ন পেইন্টিং মূলত কি, মানে আপনি যদি সহজ ভাষায় দর্শকদেরকে একটু বুঝিয়ে দেন। ওয়েস্টার্ন পেইন্টিং বলতে এই সাবকন্টিনেন্টালে হচ্ছে ইস্টার্নটা, অর্থাৎ এইখানে যা হচ্ছে, আর আমরা যেটা বাহিরে যে দেখি আর কি, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখি, অর্থাৎ যদি আমি ধরি যে রেনেসা টাইমের পেইন্টিং, কিংবা আমি যদি বলি যে ইমপ্রেশনিস্ট কিংবা এক্সপ্রেশনিস্ট, এই যে এই টাইমগুলোতে ভ্যান গগ বলি কিংবা লিওনার্দো দা ভিঞ্চি বলি, পিকাসো বলি, এরা হলো ওয়েস্টার্ন পেইন্টিংয়ের মূল ধারক বাহক আর কি। সেটাই হলো যে ওয়েস্টার্ন পেইন্টিং। আর আমরা এই অঞ্চলে যেটা আছে, যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, ক্ষিতীন্দ্রনাথ, এরা হলো যে ইস্টার্ন পেইন্টিংগুলো করছে। অর্থাৎ এখানে একটা ওয়াশের ব্যাপার, একটা লাইনের ব্যাপার থাকে, হ্যাঁ, এখানে একটা আধ্যাত্মিকতার ব্যাপার থাকে। ওয়েস্টার্ন পেইন্টিংয়ে একটু অন্যরকম আর কি, রিয়েলিজমের ব্যাপারটা। জায়গাটাকে কেন বেছে নিলেন আপনি? রিয়েলিজমের জায়গাটা, আমি চারুকলায় যে পড়াশোনা করি সেটা ছিল পেইন্টিং ডিপার্টমেন্ট। পেইন্টিংটা মূলত সেখানে ওয়েস্টার্ন পেইন্টিংটাই শেখায়। চারুকলার মধ্যে 8টা ভাগ আছে, 8টা বিভাগ আছে। তার মধ্যে যেমন ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, সেখানে ওয়েস্টার্ন পেইন্টিং শেখায়, প্রিন্ট মেকিং, ওরিয়েন্টাল আর্ট, ক্রাফট, হ্যাঁ, সিরামিক্স, স্কাল্পচার, এরকম 8টা বিভাজন আছে। তার মধ্যে যে যেভাবে আর কি যে জায়গাটায় পড়তে চায় সেখানে করা। আর আমি যে জল রংটা করেছি ছোটবেলা থেকে, নদীর কাছ থেকেই আমার শেখা মূলত। আর আমার অঞ্চলের ভূমিপুত্র জয়নুল আবেদিন আছে, তাকে সবসময় মাথায় রেখে চলা। দেখা গেছে যে জয়নুল আবেদিন, তুমি বড় হলে জয়নুল আবেদিন হবে, তো জয়নুল আবেদিন কি করতো সেটাকে আমার মাথায় রাখা। জয়নুল আবেদিন দেখা গিয়েছে যে ওয়েস্টার্ন পেইন্টিংই কাজ করতেন, ওয়েস্টার্ন ইস্টার্নের সমন্বয় ছিল, বাট জয়নুল আবেদিন যেভাবে কাজ করতেন, লাইনের যে ব্যবহারগুলো ছিল, এগুলো পরবর্তী সময় আমি রাখবার চেষ্টা করেছি, ভাববার চেষ্টা করেছি। ওই জয়নুল আবেদিন থেকেই আমার আর কি পাওয়া যে ওয়েস্টার্ন পেইন্টিং বা এই ধরনের কাজগুলো করা। তো তিনি যেহেতু আপনার আইডল ছিলেন, একটা বিখ্যাত ছবি যেটা দুর্ভিক্ষের ছবি তিনি এঁকেছিলেন, সেরকম কিছু একটা করবার আপনি চেষ্টা করেছেন কোনো বিষয়কে, সময়কে ধারণ করে? আমরা তো চাইলেই আসলে পারবো না তার মতো করতে, বাট তার যে মানে আঁকবার যে মিডিয়াগুলো বা তার যে আঁকবার যে স্টাইলগুলো, সেটাকে হয়তো দেখা যাবে যে কখনো কখনো আমরা ধরবার চেষ্টা করি। এই ধরতে গিয়েই দেখা গেছে যে আমার ছবির মধ্যে লাইনের ব্যবহারগুলো চলে আসে, হ্যাঁ, আমার ছবিতে ওই স্ট্রোকের ব্যবহারগুলো চলে আসে বা স্পন্টিনিটিগুলো চলে আসে। তিনি যেমন স্পন্টিনিটি বা যেভাবে তিনি লাইনের ব্যবহার করতেন, এগুলো আমি মানে আনবার চেষ্টা করি। তার কোনোভাবেই ধারে কাছে তো আসলে যাওয়া সম্ভব না, বাট ওগুলোকে মাথায় রাখি আর কি, যে তিনি আমার আইডল। আর ওয়েস্টার্নের ক্ষেত্রে যদি জানতে চাই, আপনি বলছিলেন ভ্যান গগ, পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চির কথা, তো এদের মধ্যে কার প্রভাব আপনার কাছে মনে হয় যে আপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি পড়েছে? প্রভাব বলতে ভ্যান গগের স্ট্রোক আমার ভালো লাগে, আচ্ছা, লিওনার্দো দা ভিঞ্চির ডিটেইলিং আমার ভালো লাগে, পিকাসোর এক্সপেরিমেন্ট আমার ভালো লাগে, হ্যাঁ, এই সব কিছু মিলেই আমি আঁকবার চেষ্টা করি। যখন সবার ভালোটাই আমি নেবার চেষ্টা করি। তারপর হয় না যে এক একজন শিল্পীর কাজ দেখলে নিচে সিগনেচার না থাকলে অনেক সময় বোঝা যায় যে এটা তার আঁকা। তো আপনার এরকম স্পেশালিটিটা কি আমার কাছে? আমি আসলে দেখা গেছে কি অনেক আর্টিস্ট আছে যে মানে প্রায় একই স্টাইলে
দীর্ঘদিন কাজ করে যায়। তো আমার বিষয়টা হয়েছে কি, আমি না নিয়মিত স্টাইলটাকে না চেঞ্জ করি আর কি। আমার যখন যেভাবে ভালো লাগে, দেখা গেছে যে একটা স্টাইল আমি ডেভেলপ করলাম, সেটাতে 50-60টা ছবি এঁকে সেটা হয়তো একটা জায়গায় চলে গেল, হ্যাঁ, একটা জায়গায় রাখলাম। আবার আরেকটা স্টাইল নিয়ে কাজ করছি, রিসার্চ করছি, সেটাকে করে একটা জায়গায় রেখে দিচ্ছি। যেমন আমার লাস্ট এক্সিবিশনে ফোর্থ এক্সিবিশনে ছিল যে আমি ক্যানভাসে ছোট ছোট টুকরা করে করে কাজ করেছি। অর্থাৎ এই টুকরোগুলোতে আমি রং করেছি, আবার সেটাকে জোড়া দিয়েছি। অর্থাৎ জীবনের যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো টুকরো সময়, ভালোবাসা, টুকরো টুকরো ঘটনাগুলো ঘটছে, সেটাকে সংযুক্ত করে আমি ছবি এঁকেছি। আবার পরবর্তী এক্সিবিশন যেটা গেছে, সেখানে গেছে যে আমি জিন্সের প্যান্ট বা গ্যাবার্ডিন প্যান্ট, সেটাকে আমি আমার মিডিয়া হিসেবে কাজে লাগিয়েছি। কারণ আমি দেখেছি যে এইটার মধ্যে মানুষের জীবনের একটা সম্পর্ক আছে, জীবনের একটা স্পর্শ আছে, টাচ আছে। একটা যে আমার পরিধেয় বস্ত্র জিন্সের প্যান্ট, সেটাতে একটা শিল্পীর একটা কিন্তু ছোঁয়া আছে। তো সেটাকে আমি রাখবার চেষ্টা করেছি, সেটাতে আমি ড্রয়িং করেছি, সেটাকে আমি শিল্পের ভাষা হিসেবে উপস্থাপন করবার চেষ্টা করেছি। অনেকগুলো এক্সিবিশন, এবং আপনি বলছিলেন যে এক একটা এক্সিবিশনে আপনি এক এক ধরনের কাজ করতে ভালোবাসেন। তো আরও কয়েকটা ভিন্ন ধর্মী এরকম কাজের কথা শুনে আপনি বলছিলেন যে জিন্স প্যান্ট, এইটাকে আপনি মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে ছবি এঁকেছেন। এছাড়া আর এরকম কি কি ভিন্ন ধর্মী কাজ আছে? আমি তো মূলত পেইন্টার এবং পেইন্টিংয়ের কাজই করি। পাশাপাশি আমি দেখা গেছে যে আমার ইউনিভার্সিটিতে প্রিন্ট মেকিংয়ের ক্লাস নেই, হ্যাঁ, ছাপচিত্রের ক্লাস নেই। তো ছাপচিত্রের ক্লাস নিতে গিয়ে আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে ছাপচিত্র করতে গিয়ে স্টুডেন্ট যারা আছে, তারা পরবর্তী সময়ে ছাপচিত্রটা প্রিন্টটা নিতে গেলে মেশিনের প্রয়োজন হয়, কিংবা উপাদানগুলো আছে, উপাদানগুলোর প্রতুলতা নেই, হ্যাঁ, উপাদানগুলো পেতে কষ্ট হয়। তখন আমি চিন্তা করলাম যে আমাদের আশেপাশে কি কি উপাদান আছে, সেই উপাদানগুলোকে নিয়ে আমি কিভাবে কাজ করতে পারি। তখন দেখা গেছে যে আমি আশেপাশে যে আমাদের ফয়েল প্যাকেট কিংবা শিরিষ কাগজ কিংবা একটা বোতল, সেগুলোর উপরে কিভাবে ছবি নির্মাণ করা যায়, আঁচড় কেটে কেটে ছবি নির্মাণ করা যায়, এই ধরনের কিছু মিডিয়ায় আমি কাজ করা শুরু করি। যদিও এই ধরনের মিডিয়ায় হয়তো মানে অনেকেই কাজ করেছেন, হয়তো বলবো না, মানে কাজ করেছেন অনেক, কিন্তু আমি আমার মতো করে এই মিডিয়াগুলো ব্যবহার করা শুরু করি। আমি এবং চিন্তা করি যে আমার ইউনিভার্সিটির যারা কন্যারা আছে, তারা যাতে পরবর্তী সময়ে সংসার জীবনে প্রবেশ করেও মানে মিডিয়া নিয়ে যাতে তাদের ভাবতে না হয়, তো সেরকম করে তাদের মতো করে, তাদের উপযোগী করে মিডিয়াগুলোকে আমি ডেভেলপ করি। কিছুদিন আগে কসমস গ্যালারিতে আমি একটা রেসিডেন্সি প্রোগ্রামে কাজ করেছি, এবং এই মিডিয়াটাকে সেই জায়গায় এই বন্ধের মধ্যে, রিসেন্ট যে আমাদের একটা সামার ভ্যাকেশন এবং ঈদের যে বন্ধটা গেল, এই টোটাল টাইমটা আমি সেখানে কাজ করে সেটার এই মিডিয়া ডেভেলপমেন্টটা আমি করেছি। এবং পরবর্তী সময় আমার যখন ক্লাস শুরু হয়েছে, এটা আমি আমার স্টুডেন্টের মাঝে আমি সেটাকে প্রয়োগ করেছি আর কি, এবং বেশ ভালোই আমি সাড়া পাচ্ছি। বাহ, তো এই বিষয়টি তো কন্যাদের ভেতরে অনেক সাড়া ফেলেছে। তো আপনি যেহেতু আপনাদের বিভাগের সভাপতি এবং চারুকলা অনুষদের ডিন হিসেবে কাজ করছেন, তো পুত্রদের জন্য কি করছেন? পুত্র কন্যা দুজনের জন্যই করেছি, বাট কন্যাদের তো কিছুটা আমার একটু মানে থাকে যে অনেক সময় তারা হলো যে সবকিছু চাইলেই পায় না, তারা বাইরে যেতে পারে না, অর্থাৎ ঘরের মধ্যে তার যা আছে সেটা দিয়েই যেন সে শিল্পকর্মটা রচনা করতে পারে, এটা এই ভাবনাটা আমার এসেছে আর কি। আচ্ছা, আর ছেলেদের জন্য আলাদা করে কিছু নেই, মানে সবার জন্য যেটা। ছেলেদের কথা যেহেতু আসলে, আপনার নিজের একটি পুত্র রয়েছে, সেই পুত্রের ছবি আঁকার প্রতি ঝোঁক আছে কিনা জানতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, আমার ছেলে নবনীল উৎকর্ষ, তার বয়স এখন 15। সে ছবি আঁকার প্রতি তার প্রচণ্ড টান, পাশাপাশি সে দেখেছি যে লিখতেও পছন্দ করে, তার ভাষাগত ব্যবহারগুলোও ভালো, সে ছবি আঁকতে খুবই পছন্দ করে। এবং দেখা যায় যে আমি যে ধরনের মাধ্যমগুলোতে কাজ করি না, সে গিয়ে গিয়ে ওগুলোতে গিয়ে হেল্প করে, বা পাশাপাশি ওগুলো আঁকবার চেষ্টা করে, যে সে বলে যে বাবা দাও আমি একটু করি। হ্যাঁ, যেমন কালকেও দেখা গিয়েছে যে সে আমার ক্যানভাসে প্রিপারেশন দিয়ে দিচ্ছে আর কি, যে ক্যানভাসটাতে আগে রং করে দিচ্ছে সে এরকম। তারপরে একটা আমার ইজেল আছে, সেই আউটডোর করার ইজেল, সেই ইজেলটা নিয়ে ইজেলের উপরে সে বিভিন্ন রকম ড্রয়িং করছে। তো এই তার মধ্যে ওই জিনিসটা আছেই। এখন আমি জানি না যে সে যদি এই লাইনে আসতে চায়,
আমার কোনো আপত্তি নেই, এবং আমি আমার বাবার মতোই বলবো যে তুমি যেখানে ভালো করো সেখানেই যাও, এবং আমার সেই প্রত্যাশাটা নেই যে তোমাকে ডাক্তারি হতে হবে, ইঞ্জিনিয়ারিং হতে হবে, এইটা হতে হবে, কোনো প্রত্যাশা নেই। এটাই আমার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমার ভেতরে, যে আপনার সময় তো আপনার বাবা মা অন্যদের থেকে একটু আলাদা ছিলেন, তো এই সময় তো প্রতিযোগিতা অনেক বেশি, আসলে কম্পিটিশন চারপাশে, আপনার ছেলের বন্ধুরাও কিন্তু দিক বিদিক অনেক ধরনের স্বপ্নই দেখছে, তো আপনি কি যে কোনো পেশাতে যে কোনো কাজ করতেই তাকে উদ্বুদ্ধ করবেন সে যেটা চায়? আমার মিডিয়া নিয়ে কোনো সমস্যা নেই, সে কোন সাবজেক্টে যাবে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি চাই যে সে আগে একটা মানুষ হোক, ভালো মানুষ হোক, ভালো মানুষ হওয়া দরকার। আমি তাকে ডাক্তার বানালাম, ইঞ্জিনিয়ার বানালাম, কিন্তু সে মানুষ হলো না, ভালো মানুষ হলো না, তাহলে তো আমার সেটা তো দরকার নেই। হ্যাঁ, সবার আগে মানুষ হওয়া প্রয়োজন। চমৎকার একটি কথা আপনি বললেন। এবারে একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনার শিক্ষকতা, ছবি আঁকা, গবেষণা সবকিছুর পাশাপাশি আপনার আরো একটি ভিন্ন রকম শখ রয়েছে, ডাক টিকিট সংগ্রহের নেশা রয়েছে আপনার, সেই নেশার কথা একটু শুনি। আমার ডাক টিকিট আমি ছোটবেলা থেকে কালেক্ট করতাম, কিন্তু সেই ডাক টিকিটের ভাষাটা আমি বুঝতাম না। ডাক টিকিটের ভাষা আমি বুঝতে শিখেছি যখন আমি বললাম না যে পিএইচডি করাটা আমার একটা জীবনের অন্যরকম একটা অধ্যায়, তখন আমি ভাষাটা বুঝতে পেরেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উদয় শঙ্কর বিশ্বাসের কাছ থেকে। তো উনিও হলো ডাক টিকিট কালেক্টর। তিনি আমাকে ডাক টিকিটের ভাষাগুলো শিখিয়েছেন। আগে একভাবে আমি কালেক্ট করতাম, পরবর্তীতে আমি আরেকভাবে, যে ডাক টিকিটে মিন্ট কালেকশন করতে হবে, নতুন ডাক টিকিট কালেকশন করতে হবে, পুরাতন ডাক টিকিট কালেকশন করতে হবে, সাবজেক্ট ওয়াইজ ডাক টিকিট কালেকশন করা যেতে পারে, এই ধরনের ভাষাগুলো আমাকে খুবই আকৃষ্ট করেছে। এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে আমি সাবজেক্টিভ কালেকশনগুলোতে গিয়েছি, অর্থাৎ দেখা যাচ্ছে যে নজরুল নিয়ে একটা সাবজেক্ট, নজরুলে আমার কি কি বের হয়েছে ডাক টিকিটের, নজরুলের কি কি সিল আছে, নজরুলের কি কি আমার এফডিসি আছে বা খাম আছে, হ্যাঁ, নজরুলের ডাটা কার্ড কি কি আছে, এই যে নজরুল নিয়ে কাজ করা, কিংবা এরকম করে দেখা যায় যে আর্ট নিয়ে কাজ করা, হ্যাঁ, আর্ট নিয়ে কি কি ডাক টিকিট বের হয়েছে, কখন বের হয়েছে, কিভাবে বের হয়েছে, তো এগুলো নিয়ে, এগুলোর ইতিহাস নিয়ে তখন আমি মানে স্টাডি করি, এবং তিনি বলবো যে তার অবদানটা সবচেয়ে বেশি, তিনি আমাকে এই জিনিসটা শিখিয়েছেন আর কি। তো আপনার মোট কটি ডাক টিকিট সংগ্রহের রয়েছে যদি সংখ্যা জিজ্ঞেস করি? সংখ্যাটা হলো যে আমার ব্রিটিশ আমলের থেকে শুরু করে এই ভূখণ্ডের ডাক টিকিটগুলো অনেক আর কি, মোটামুটি বাংলাদেশ কেন্দ্রিক কাজগুলোই আমি করি, ভূখণ্ড কেন্দ্রিকই কাজগুলো করি। পাকিস্তান সময়ের ডাক টিকিট অনেক, এবং বাংলাদেশ সময়ের অধিকাংশ ডাক টিকিটগুলোই আমার কাছে আছে আর কি। অল্প কিছু আছে যেগুলো আমি কালেকশন করতে পারিনি আর কি। তো এই পাশাপাশি উদয়শঙ্কর বিশ্বাসের কথা আরেকটু বলবো। তিনি হলো শুধু তাই না, তিনি আসলে ভ্রমণ পিপাসু। তিনি আমাকে আসলে কিভাবে ট্রাভেল করতে হয়, হ্যাঁ, তার সাথে আমি ট্রাভেল করতে আগেই পছন্দ করতাম, পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে যাওয়া, বিভিন্ন জায়গায় ছোট ছোট একটা জায়গা দেখা, ছোট একটা হয়তো মন্দির দেখা, ছোট একটা পুরনো মসজিদ দেখা, ছোট একটা বিল খাল দেখা, এই যে বিষয়গুলো, এগুলো আমি তার কাছে, যে শখের জায়গা বললেন না, সেই জায়গাগুলো কিন্তু আমি তার কাছ থেকে পেয়েছি। তো মোট কটি দেশ ভ্রমণ করেছেন এই পর্যন্ত? 5-6টি তো হবেই, আরো এরকমই আরো বেশি। আর বাংলাদেশের মোট কটি জেলায়? বাংলাদেশের 64 জেলায় মোটামুটি ভ্রমণ করা আছে আর কি। তো কোথায় অভিজ্ঞতা সবচেয়ে ভালো, মানে কোন কোন জায়গায় যেতে বারবার যেতে চান? আমার বারবার যেতে ইচ্ছে করে হলো উত্তরবঙ্গে। পরিচ্ছন্ন একটা জায়গা, পাশাপাশি বলবো যে খুব স্নিগ্ধ একটা জায়গা। আমি স্নিগ্ধ জায়গায় আমি মুগ্ধ হয়ে যাই। আচ্ছা, আর যদি দেশের বাইরের কথা জিজ্ঞেস করি, কোন জায়গা সবচেয়ে মন কেড়েছে? আমার মন কেড়েছে হলো, সবচেয়ে ভালো লেগেছে আমার হলো ইন্ডিয়া। কারণ ইন্ডিয়ায় ছোট ছোট এত জায়গা আছে, ইন্ডিয়ায় দেখবার মতো এত জায়গা আছে, সেই ফ্লেভারটা আসলে সবখানেই পাওয়া যায়। আর মালয়েশিয়া আমার ভালো লেগেছে। মালয়েশিয়ায় আমার ধরেন যে তার সিটিস্কেপও ভালো লেগেছে, তার ল্যান্ডস্কেপও ভালো লেগেছে আর কি। তো আপনি এখন যে জায়গায় আছেন, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, তো সেখানকার পরিবেশটা তো খুবই সুন্দর, অনেকে ঘুরতে যায় সেখানে, তো সেখানের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি প্রভাব ফেলে আপনার ভেতরে? কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে মানে ল্যান্ডস্কেপিংটা আমার কাছে খুবই ভালো লাগে, যে আশেপাশে এত বিস্তর ল্যান্ডস্কেপ, তার মাঝে দেখা গিয়েছে যে একটা সেই ভূমিতে একটা বিশ্ববিদ্যালয়, যেখানে নজরুল বাঁশি বাজিয়েছে বটতলায়, সেই বটতলাকে কেন্দ্র করেই আমার এই বিশ্ববিদ্যালয়টা তৈরি। কাজে সেখানে থাকলে আমি আসলে খুবই মুগ্ধ হয়ে যাই। আমি ওই বিশ্ববিদ্যালয়টাকে সত্যিকার অর্থে খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি ওই এরিয়াটা। জি। তো
তো প্রাবন্ধিক হিসেবেও আপনার সাথে কথা বলতে চাই, যেহেতু আপনি অনেক প্রবন্ধ লিখেছেন, শেষ কি লিখেছেন? শেষ আমি আর্ট নিয়েই কাজ করেছি, মানে চিত্রকলা বিষয়কে আমার মূল লেখালেখি। শেষ কাজটি আমি করেছি হলো শখের হাড়ি নিয়ে। শখের হাড়ি অর্থাৎ রাজশাহী অঞ্চলের শখের হাড়ি, তার যে ডিজাইন সেটা আসলে সারা বাংলাদেশেই পাওয়া যায়, কিন্তু মূলত রাজশাহীর শখের হাড়িটাই অত্যন্ত সুন্দর, সেটা নিয়ে মূলত আমার কাজ করা। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়েছেন আপনি, মানে সব সুন্দর সুন্দর জায়গাগুলোতেই পড়েছেন, পড়াচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় তো অসাধারণ সুন্দর একটা জায়গা, সেখানেও আমরা অনেক সময় ঘুরতে যাই কিংবা অনেক বেশি ভালো লাগে। সেখানকার কোন স্মৃতিগুলো এখনো আপনার ভেতরে প্রভাব ফেলে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জায়গাটা এমন একটা জায়গা, সেটা হলো যে খুব ভোরে দেখলে একরকম, সকালবেলা পাখি দেখা। হ্যাঁ, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকালে গেলে বিখ্যাত পর্যটক তারেক অনুর সাথে আমি পাখি দেখতাম আর কি, ইনামাল হক তারেক অনু। হ্যাঁ, সকালের পাখি দেখা, সকালটা একরকম সুন্দর। পুরা বিশ্ববিদ্যালয়ে প্রায় আপনার আমি একদিনে প্রায় 32 রকম পাখি পেয়েছি আর কি, সকালের পাখি। দুপুরের সৌন্দর্য একরকম, গরম একটা, এবং রাতের সৌন্দর্যটা আরেক রকম। তো আমি মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই প্যারিস রোড, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শহীদ মিনার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নিচু জলাভূমি যেখানে অনেক রকম পাখি পাওয়া যায়, পশ্চিম পাড়া এলাকা, এই সব কিছু মিলে আমার খুবই ভালো লাগে আর কি। তো আপনি তো দীর্ঘদিন ধরে মিশ্র মাধ্যমে কাজ করেছেন এবং এখনো করছেন, সামনে কি অন্য কোনো মাধ্যমে কাজ করবার ইচ্ছে রয়েছে? সামনে আসলে ওটা সময়ই বলে দিবে। পাশাপাশি আমি দেখা যাচ্ছে যে মূলত ইদানিং আমি ফাউন্ডিং অবজেক্ট নিয়ে কাজ করছি, অর্থাৎ আমার পাশের পরিবেশে যে জিনিসগুলোকে আমরা ফেলে দিই, হতে পারে সেটা একটা কাগজ, হতে পারে সেটা একটা কাপড়ের অংশ, হ্যাঁ, কিংবা আমরা রেক্সিন ফেলে দিচ্ছি, কিংবা এরকম আরও অনেক জিনিসপত্র, হাউস হোল্ড গুডসের এমন অনেক জিনিস আছে যেগুলো ফেলে দিচ্ছি। এখন সেটাকে আমি কিভাবে শিল্পে রূপান্তর করতে পারি, এই জিনিসটা আমি যখন ফেলে দিই, এই জিনিসটা যখন একটা রাস্তায় ফেলে দিই বা একটা পানিতে ফেলে দিই, সেটা হয় মাছের পেটে চলে গিয়ে কোনোভাবে আমাদের কাছে আসে, কিংবা রাস্তায় জলাবদ্ধতা তৈরি করে। তো এটাকে আমি কিভাবে ব্যবহার করতে পারি, অ্যাটলিস্ট 5টা জিনিসও যদি আমি আমার শিল্পকর্মের উপাদান হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে 5টা জিনিস তো পরিবেশ থেকে আমি বাঁচাতে পারলাম। তো এটাকে নিয়ে আমার মূল আর কি ইদানিং কাজ করছি আর কি। বেশ কয়েক মাস আগে আমি যখন কক্সবাজার গিয়েছিলাম সুস্মিতা, আমি দেখছিলাম যে বিচের পাড়ে একটা বিশাল আকারের একটা শিল্পকর্ম, এবং সেটা সবই করা হয়েছে সেরকম অবজেক্ট দিয়ে, যেগুলো ফেলে দেওয়া হয়েছিল আর কি, ময়লা কাপড় কিংবা বোতল কিংবা কাগজ সবকিছু নিয়ে। জি, এই যে আমি কিছুদিন আগে একটা রেসিডেন্সি প্রোগ্রামে গেলাম, মানে প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছিল আখড়াবাড়ি। সেই আখড়াবাড়িটা হলো ঝিনাইদহে। তো ঝিনাইদহতে ওই আখড়াবাড়িতে একটা রেসিডেন্সি প্রোগ্রাম, ওখানে আমরা 3 জন ছিলাম। তো ওটা নিয়ে আমার একটা স্টাডি ছিল যে আমার আশেপাশের কি কি পরিবেশ আছে, পরিবেশে কি কি উপাদান আছে, সেটাকে আমি কিভাবে ব্যবহার করব, এবং আশেপাশের যে মানুষগুলো আছে, অর্থাৎ সেই কৃষক আছে কিংবা স্টুডেন্ট আছে, সেই কৃষক স্টুডেন্টকে কিভাবে আর্টে ইনভলভ করব, এটা নিয়ে কিন্তু এই ধরনের একটা ইনস্টলেশন নিয়ে আমি কাজ করেছি। অর্থাৎ আশেপাশে দেখা গেছে যে আমি একটা ভাঙা চাকা পেয়েছি, কিংবা একটা ভাঙা কল, কিংবা একটা গাছের গুড়ির পাশে ভাঙা কোনো জিনিসপত্র, এটাকে টোটালটা নিয়ে আমি কিভাবে পরিবেশের সাথে একটা সম্পর্ক তৈরি করব, পরিবেশে কিভাবে আমি এটাকে একটা শিল্প উপাদান হিসেবে তৈরি করব, এই কাজগুলো আমি কিছুদিন আগে একটা রেসিডেন্সিতে করেছি, গত কয়েক মাস আগে। চমৎকার। তো যার সাথে কথা বলছি তার শিল্পকর্মগুলো তো এখন দেখতে ইচ্ছে করছে, কিভাবে দেখা যায়? অবশ্যই দেখতে পারবেন আপনাদের। আমরা কিছু সংগ্রহ করেছি, সেগুলো একটু নিজেরাও দেখতে চাই, দর্শকদেরও দেখাতে চাই। দর্শক চলুন আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী এবং শিক্ষক রাশেদ সুখনের কাজের কিছু নমুনা দেখি।
অসাধারণ, কি চমৎকার সবগুলো কাজ আপনি করেছেন এবং শিল্পের বিভিন্ন মাধ্যমের আপনার কাজ রয়েছে। কি বলো সুস্মিতা? একদমই তাই, আমরা তো মুগ্ধ হয়ে দেখেছি এবং আশা করছি দর্শকরাও মুগ্ধ হয়েছেন, এবং এভাবেই আরো অনেক অনেক কাজ আপনি করতে থাকবেন। তো আগামীতে আসছে কোনো এক্সিবিশন, এরকম কোনো পরিকল্পনা এখন চলছে কিনা? জি, সামনে আমার কয়েকটি গ্রুপ এক্সিবিশনের প্ল্যান আছে। গ্রুপ এক্সিবিশনে আমি চিন্তা করেছি জল রং দিয়ে কাজ করব, এবং তারপরের এক্সিবিশনে চিন্তা করেছি যে আমি আবারও মিক্সড মিডিয়া নিয়ে কাজ করব এবং প্রিন্ট নিয়ে কাজ করব আর কি। এই তিনটা মাধ্যমে আমি একটু নতুন কিছু করবার চিন্তা ভাবনা সেই আছে। এক্সিবিশনগুলো কোথায় করার চিন্তা আছে? এটা ধানমন্ডি কেন্দ্রিক গ্যালারিগুলোতেই আছে এখন পর্যন্ত, এই আর কি। আর কন্টিনিউ আমার দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমি শো করে যাচ্ছি, কাজ অলরেডি কয়েকটা জায়গায় আমি পাঠিয়ে রেখেছি, ওগুলো সামনে শো হবে আর কি। আপনার প্রথম মানে দেশের বাইরে প্রদর্শনী তো জাপানে হয়েছিল খুব সম্ভবত। জি জি জি। সেখানকার এক্সপিরিয়েন্স কেমন ছিল? সেখানকার এক্সপিরিয়েন্স সত্যিকার অর্থে খুবই ভালো ছিল, এবং তারা খুবই কাজগুলো পছন্দ করেছিল, যে মানে আমি যেভাবে স্পেসকে ডিভাইডেশন করে স্পেসে বিভিন্ন উপাদান দিয়ে আমাদের আশেপাশের যে উপাদানগুলো নিয়ে আমরা যা দেখি সেগুলো দিয়ে যখন আমি উপস্থাপন করেছি, এটা একটা নতুন মাত্রাই তৈরি করেছিল। বাহ। সুস্মিতা দর্শকদের শুরুতে জানাচ্ছিল যে আপনি একজন কিউরেটর হিসেবেও কাজ করেছেন, তো সেই হিসেবে কাজ করবার জন্য কি কি দৃষ্টিভঙ্গি আসলে থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নবীন, ন্যাশনাল এগুলোতে কিউরেটর হিসেবে কাজ করেছিলাম। তো কিউরেটরে আমি আমার স্টুডেন্ট এবং বাহিরের অন্যান্য আর্টিস্টকে নিয়েও সেখানে ইনভলভ করে কাজ করেছিলাম। তো কিউরেটর হিসেবে কাজ করতে গেলে আসলে আর্টিস্টের যে মনস্তাত্ত্বিক ব্যাপারটা, পাশাপাশি তার কাজ, সে কাজটাকে কিভাবে স্পেসের সাথে ডিভাইডেশন করে স্পেসে আমি উপস্থাপন করব, সেটা খুব জরুরি। হ্যাঁ, পাশাপাশি যদি আর্টিস্টটা ইনস্টলেশন করে, সেই ইনস্টলেশনের পাশে আরেকজনের যে ইনস্টলেশন আছে বা আরেকজনের যদি স্কাল্পচার করে থাকে বা পেইন্টিং করে থাকে, সেগুলো একসাথে আমি কিভাবে সেটাকে মানে উপস্থাপন করব, এই বিষয়গুলো মাথায় রাখতে হয় আর কি। তো এটাই মূলত, এবং তাকে সব কিছু মিলে সেটার একটা কনসেপ্ট নোট তৈরি করতে হয়। কনসেপ্টটা কী হবে, সব কিছু মিলে আবার সেটা প্রত্যেকের তো আলাদা আলাদা একটা থিওরি থাকে, সবগুলো মিলে আবার কিভাবে একটি থিওরিতে উপস্থাপন করা, এটা মানে খুব জরুরি বলে মনে করি কিউরেটরের, এবং সেটা আমি কয়েকটি কিউরেটিংয়ের কাজ করেছি আর কি শিল্পকলা একাডেমিতে। চমৎকার। 2023 সালে আপনার একটি এক্সিবিশন হয়েছিল ইনার রিয়ালিটি বলে, তো সেটা নিয়ে আসলে কতটা সাড়া পেয়েছিলেন, বা সেই কাজটা সম্পর্কে ব্যক্তিগতভাবে আপনার কি অনুভূতি? 2023 সালে আমি ইএমকে সেন্টারে একটা এক্সিবিশন করি। ওখানে হলো যে আমি দেখবার চেষ্টা করি যে মানুষকে নিয়ে, আমি বলেছি যে ছোটবেলা আমি পোর্ট্রেট আঁকতে পছন্দ করতাম, এবং পরবর্তী সময়ে আমি অনেক পোর্ট্রেটের কাজ করেছি বা ফিগারের কাজ করেছি। তো সেখানে আমি ইনার রিয়েলিটিটাতে যে মানুষের যে ভিতরকার যে আবেগ, অনুভূতি, ক্লেদ, ভালোবাসা, সেই তার মুখের অঙ্গভঙ্গিতে, মুখাবয়বে কিভাবে উপস্থাপন করা যায়, সেটাকে আমি প্রকাশ করেছি। পাশাপাশি আগেও বলেছি যে আমি আমার কাজের মধ্যে ছোট ছোট টুকরার ক্যানভাস, ছোট ছোট ক্যানভাস 1 ইঞ্চি বা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বা 2 ইঞ্চি সবগুলোকে জোড়া দিয়ে দিয়ে, অনুভূতির জায়গাগুলোকে জোড়া দিয়ে দিয়ে একটা শিল্পকর্মে রূপান্তর করা, এই কাজগুলো আমি করেছি। এবং এই এক্সিবিশনটা আমি মনে করি যে যথেষ্ট সাড়া পেয়েছে, এবং অনেকের মনেই দাগ কেটেছে যে না, এভাবেও একটা শো করা যায়। বাহ। তা আপনি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলায় ভর্তি হয়েছিলেন, সে সময় কি কোনো সেশন জটে পড়তে হয়েছিল? হ্যাঁ, আমার সেশন জট ছিল। অ্যাকচুয়ালি আমি পাশ করতে করতে আমার হলো যে 2007 আমি পাশ করেছি, যেখানে আমার 2004-এ পাশ করার কথা ছিল। 3 বছরের একটা সেশন জট ছিল। সেটা কি এখনো রয়েছে? আপনি এখন সেশন জটটা কমে গেছে আর কি, এখন বর্তমান প্রেক্ষাপটে সেশন জটটা কমে গেছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওই সেশন জটটা আমার জন্য কাজে লেগেছে আর কি। আমি আসলে আরেকটু বেশি শিখতে পেরেছি, আমার শ্রদ্ধা স্যারদের সান্নিধ্য পেয়েছি, এবং আরও চর্চা করবার জায়গাটা আমি পেয়েছি। হ্যাঁ,
তবে যে কারণে প্রশ্নটি করা, মানে আপনি যে সময় পড়াশোনা করেছেন সেই সময় চারুকলা যারা পড়তেন কিংবা যাদের পরিবার সেভাবে মোটিভেট করতো কি করতো না সেটা আমি জানি না, বাট সেই সময় থেকে এখনকার পরিস্থিতি আসলে কতটা বদলেছে? কারণ হয় না যে চারুকলা পড়লেই অনেকে অনেক সময় মনে করে যে ছেলে উচ্ছন্নে গেছে, সেরকম কিছু। তো সেই অবস্থা কি এখনো রয়েছে নাকি কিছুটা পরিবর্তন হয়েছে? এটা আসলে না একজন ব্যক্তির উপর ডিপেন্ড করে। আমি যেমন কোনোদিন কোনো নেশার মধ্যে যাইনি, কোনো নেশার মধ্যে আমার কখনো টানেনি, যায়নি, আমি কিছু করিনি। আর এই ধরনের পরিস্থিতি যে কোনো ডিপার্টমেন্টই আছে, শুধু বা যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রেই কিন্তু হতে পারে, শুধু চারুকলা কেন্দ্রিক না আর কি। হ্যাঁ, তো আমি মনে করি যে এখন তো আসলে অনেক পরিবর্তন। আগে যেমন মানুষ পড়তে দিত না, এখন কিন্তু চারুকলায় বাবা মা চায় যে পড়ুক, তারা চারুকলার সাথে সংযুক্ত থাকুক। কারণ আমাদের ক্ষেত্র এখন অনেক বেড়ে গেছে, প্রতিটি সেকশনেই দেখা গিয়েছে যে চারুকলার লোকজন আছে। আপনাদের এই যে টিভি চ্যানেল, এই টিভি চ্যানেলও দেখবেন যে অনেকে আছে, অবশ্যই বিজ্ঞাপন ফার্মগুলো বলেন, যে কোনো সেকশনে চারুকলার প্রয়োজনীয়তাটা আছে। এবং সুন্দর করে একটা কিছু সাজাতে, সৃজনশীল একটা কিছু করতে এই চারুকলার লোকজনগুলোর কিন্তু প্রয়োজন আছে আর কি। তো আপনি তো শিল্পের বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন, আপনার শিক্ষকতা পেশার পাশাপাশি কখনো অন্য ধরনের চাকরি, যেটা আপনি বলছিলেন বিভিন্ন এজেন্সি কিংবা ফার্ম, বিজ্ঞাপন ফার্ম কিংবা এ ধরনের কোথাও আপনার চাকরি করতে ইচ্ছা হয়নি? আমি যখন পাশ করেছি শুরুতে আমি ওয়েব ডিজাইনার ছিলাম, তখন আমি এই কাজগুলো করেছি আর কি, ডিজাইনিংয়ের কাজগুলো করেছি, ওয়েবের কাজগুলো করেছি। পরবর্তীতে যে বললাম আমার একটা সুযোগ এসেছে, তখন আমি অ্যাপ্লাই করেছি। এবং আমি যে ওয়েব ডিজাইনের কাজগুলো করেছি, এখন আমি কিন্তু ডিজাইনিংয়ের সাথে যুক্ত। দেখা যাচ্ছে যে কখনো কোনো প্রচ্ছদ আসলে সেই কাজগুলো করে দিই, কিংবা ডিজাইনের ক্লাসগুলোও ক্ষেত্র বিশেষে আমি নিয়ে থাকি আর কি। আমাদের পেইন্টিং ডিপার্টমেন্টে নিউ মিডিয়া আর্ট আছে, সেই আর্টের মধ্যে গ্রাফিক ডিজাইন আছে। হ্যাঁ, সেখানে আমি মানে ডিজিটাল পেইন্টিং আছে। হ্যাঁ, এরকম কিন্তু অনেক কিছু করি। পাশাপাশি আমাদের এই যে নিউ মিডিয়া আর্টে ভিডিও আর্ট আছে, অর্থাৎ এই যে ভিডিও নিয়েও যে একটা আর্ট হতে পারে। হ্যাঁ, ডিজিটালি একটা পেইন্টিং করা যেতে পারে, ডিজিটাল কাজ করেও যে একটা পেইন্টিং করা যেতে পারে, শুধুমাত্র রং দিয়ে নয়। এটাও যে একটা টুলস হতে পারে, এটাও যে একটা মিডিয়া হতে পারে। অ্যাক্রিলিক যেমন একটা মিডিয়া, অয়েল যেমন একটা মিডিয়া, ভিডিও একটা মিডিয়া হতে পারে। হ্যাঁ, কিংবা একটা আপনার ইলাস্ট্রেটরের একটা টুলস, ফটোশপের একটা টুলসও যে একটা মিডিয়া হতে পারে। এই মিডিয়াগুলো কিন্তু চারুকলায় আছে, এই মিডিয়াগুলো আমরা শেখাই, আমিও শেখাই। আচ্ছা, সেটাই আমার প্রশ্ন ছিল যে নিউ মিডিয়া কি শুধু চারুকলা যারা পড়ছে তাদের জন্য, নাকি বাইরের যে কেউ শিখতে পারবে? চারুকলার সকল বিভাগ, আপনি বলছিলেন যে 8টি বিভাগ আছে, তো প্রত্যেকেই কি এই কোর্সগুলো করতে পারছে, নাকি নির্দিষ্ট ডিজিটাল মিডিয়া বলে আলাদা কোনো ডিপার্টমেন্টেই শুধুমাত্র করানো হচ্ছে? চারুকলায় 8টা বিভাগ আছে, কিন্তু আমাদের নজরুল বিশ্ববিদ্যালয়ে 3টা বিভাগ। হ্যাঁ, তো ওখানে আমাদের পেইন্টিংয়ের মধ্যে, পেইন্টিংয়ে মাস্টার্স যারা করে তাদেরকে আমরা নিউ মিডিয়া আর্ট একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের মধ্যে আমরা ইনস্টলেশন, অর্থাৎ একটা কলসের পাশে একটা গ্লাস দিয়ে বা অন্য কোনো একটা বস্তু দিয়ে সেটাকে আমরা একটা আর্টে রূপান্তর করা, ইনস্টলেশন, কিংবা পারফর্ম করা। আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, জেস্চার দিয়ে একটা পারফর্ম করে সেটাকে আমার একটা আর্টে রূপান্তর করা, এরকম বিষয় আছে। তো ওখানেই আমার ডিজিটাল প্লাস এই বিষয়গুলো কাজ আমি করি। চমৎকার। আজকে সকালটি একজন শিক্ষকের সাথে আমরা কাটালাম এবং একজন শিল্পীর সাথে কাটালাম, তো দিনটি অনেক সুন্দর কেটে যাবে অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার জীবনের ইতিবাচকতা আমাদের মাঝে এভাবে ছড়িয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ রাঙা সকালকে, ধন্যবাদ মাছরাঙ্গা টেলিভিশনকে। ভালো থাকবেন।